মানুষের ক্রমাগত দূষণ আর লোভের বিরুদ্ধে সমুদ্রের একটি প্রজাতি যখন যুদ্ধ ঘোষণা করে, তখন আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি হয়ে পড়ে অসহায়। একের পর এক জাহাজ ধ্বংস, তিমির দলবদ্ধ বিদ্রোহ আর প্রাণঘাতী মহামারীতে যখন মানব সভ্যতা পতনের দ্বারপ্রান্তে, তখন চার্লি নামের এক সাহসী গবেষক বেছে নেয় ভিন্ন পথ। আর এটি কেবল একটি অস্তিত্ব রক্ষার লড়াই নয়, বরং এটি মানুষের আধিপত্য আর প্রকৃতির প্রতিশোধের এক মহাকাব্য। আজ আমরা এমনই এক সায়েন্স ফিকশন গল্প শুনতে যাচ্ছি যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। গল্পের শুরুটা হয় খুব সাধারণভাবে, কিন্তু তার পরিণতি ছিল খুবই ভয়াবহ। পেরুর সমুদ্র উপকূলে একজন অভিজ্ঞ জেলে প্রতিদিনের মতো জাল ফেলেন, কিন্তু সেদিন তার জালে মাছের বদলে এমন কিছু আটকে যায় যা আলাদা করা তার পক্ষে অসম্ভব ছিল। তাই তিনি জালটিকে ছাড়ানোর জন্য সমুদ্রে ডুব দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর সেখান থেকে ফিরে আসেননি। এক বিশাল মাছের জাক তাকে চারপাশ থেকেই ঘিরে ফেলে, যেন মাছগুলো কোনো এক অদৃশ্য নির্দেশে তাকে আক্রমণ করছে। কিন্তু এটি ছিল প্রকৃতির পক্ষ থেকে আসা প্রথম সংকেত যে সমুদ্র এতদিন শান্ত ছিল তা এখন অশান্ত হতে শুরু করেছে। এরপর দৃশ্যটি বদলায় আর আমরা চলে যাই জার্মানিতে। সেখানে চার্লি নামে এক তরুণী বিজ্ঞানী একটি লাইট হাউসে কাজ করছিলেন। হঠাৎ তিনি সমুদ্র থেকে কিছু অদ্ভুত এবং ভুল সংকেত পেতে শুরু করেন। কৌতূহলবশত তিনি তার সঙ্গীকে নিয়ে সমুদ্রে যান এবং সেখানে দেখতে পান তার মূল্যবান মেরিন ট্র্যাকারটি একটি মাছ ধরার জালের সাথে অদ্ভুতভাবে আটকে আছে। একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে কানাডায় তিমি বিশেষজ্ঞ লিওন একটি মর্মান্তিক দৃশ্য দেখতে পান, যেখানে সমুদ্র সৈকতে একটি বিশাল তিমির মৃতদেহ পড়ে আছে। স্থানীয় জেলেরা দাবি করে তিমিটি অকারণে তাদের নৌকায় আক্রমণ করেছিল এবং আত্মরক্ষার খাতিরে তারা তিমিটিকে আঘাত করে। লিওন অবাক হন, কারণ তিমি সাধারণত বিনা কারণে মানুষের উপর আক্রমণ করে না। লিওন বুঝতে পারেন তিমিদের আচরণে কোনো এক বড় পরিবর্তন এসেছে। তিনি তার এক বন্ধুকে সতর্ক করতে চান, যিনি একজন ট্যুরিস্ট গাইড ছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পর্যটকদের নিয়ে একটি নৌকা মাঝ সমুদ্রে চলে যায়। পর্যটকরা যখন তিমিদের লাফানো দেখে আনন্দ করছিল, ঠিক তখনই একটি তিমি অস্বাভাবিক হিংস্রতায় নৌকাটিকে মাঝখান থেকে দুভাগ করে দেয়। লিওন দ্রুত সেখানে পৌঁছে অনেকে উদ্ধার করলেও তার প্রিয় বন্ধুকে আর বাঁচাতে পারল না। গল্পের মোড় ঘুরে যায় একটি ফরাসি রেস্তোরাঁয়। সেখানে সামুদ্রিক খাবার তৈরির সময় একজন রাঁধুনি একটি কাঁকড়া কাটতে যান। হঠাৎ কাঁকড়াটির শরীর থেকে একটি রহস্যময় সাদা তরল ছিটকে তার মুখে পড়ে। রাঁধুনি বিষয়টি গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন, কিন্তু সন্ধ্যার পর থেকেই তার শরীর খারাপ হতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। এমনকি ওই হোটেলের আরও কয়েকজন কর্মচারী একই উপসর্গ নিয়ে আইসিইউতে ভর্তি হন। বিজ্ঞানীরা তদন্তে নেমে সমুদ্রের গভীর থেকে বরফের এক ধরনের অদ্ভুত পোকার সন্ধান পান। ল্যাবে পরীক্ষা করে দেখা যায় এই পোকাগুলোর প্রজনন ক্ষমতা অস্বাভাবিক বেশি এবং এদের চোয়াল অত্যন্ত শক্তিশালী। এরপর লিওন তিমির ময়নাতদন্ত করে তার মস্তিষ্ক থেকে এক ধরনের অদ্ভুত পদার্থ পান। অন্যদিকে বিজ্ঞানীরা জানতে পারেন যে রেস্তোরাঁর সেই শেফ এবং আরও অনেকে আসলে একটি বিশেষ ব্যাকটেরিয়ার কারণেই মারা গিয়েছেন। এই ব্যাকটেরিয়াটি সমুদ্র থেকে এসেছে এবং এখন তা শহরের জল সরবরাহ ব্যবস্থায় মিশে যাচ্ছে। মানুষ সমুদ্রের পানি যে দূষণ করেছে, এই ব্যাকটেরিয়া যেন তারই এক ধরনের বিষাক্ত প্রতিক্রিয়া। লিওন বিশ্ব মানচিত্রে তিমি আক্রমণের জায়গাগুলো যোগ করে দেখতে পান। তিমিরা একটি নির্দিষ্ট শৃঙ্খলা মেনে বিশ্বজুড়ে জাহাজগুলোতে আক্রমণ করছে। তারা যেন দলবদ্ধ হয়ে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জাপানের উপকূলীয় অঞ্চলেও একই ধরনের ব্যাকটেরিয়া এবং কৃমি পাওয়া যায়। এরপর জানা যায় একটি তেল কোম্পানি সমুদ্রের নিচে গভীর গর্ত করে তেল উত্তোলন করতে গিয়ে সমুদ্রতলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিয়েছে, যার কারণে এই রহস্যময় প্রাণীরা জেগে উঠেছে। এরপর জার্মানিতে চার্লি সমুদ্রের গভীর থেকে এক ধরনের অদ্ভুত শব্দ রেকর্ড করেন। প্রথমে কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে বোঝা যায় এটি কোনো সাধারণ শব্দ নয়। কিন্তু হঠাৎ করেই সমুদ্রে এক ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। চার্লি অল্পের জন্য রক্ষা পেলেও সমুদ্রের তটরেখা তছনছ হয়ে যায়। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় যে সমুদ্রের জল এখন আর নিরাপদ নয়। ব্যাকটেরিয়া জল সরবরাহের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মানুষ মারা যাচ্ছে। জেলেরা তাদের বাপদাদার বিতে ছাড়তে রাজি হয় না, কিন্তু মৃত্যু তাদের দুয়ারে কড়া নাড়ছে। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে এই রহস্যের সমাধান আর্কটিক মহাসাগরের নিচে লুকিয়ে আছে।
এর পরপরই তারা একটি অত্যাধুনিক জাহাজে করে অভিযানে বের হন। তাদের ধারণা হয় সমুদ্রের নিচে এমন এক প্রজাতি বাস করে যাদের নাম দেওয়া হয় ইয়ার। এই প্রজাতিটি হাজার হাজার বছর ধরে সেখানে আছে এবং তারা এখন মানুষের তৈরি দূষণের বিরুদ্ধে লড়াই করছে। জাহাজে বসে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ থেকে আসা সংকেত বিশ্লেষণ করেন। অদ্ভুতভাবে সেই সংকেতগুলো ছিল একটি শিশুর কান্নার মতো। তারা পাল্টা সংকেত পাঠান। চার্লি এবং তার সঙ্গী একটি বিশেষ ক্যাপসুলে করে সমুদ্রের গভীরে নামেন। সেখানে তারা এক মায়াবী নীল আলো দেখতে পান, কিন্তু ফিরে আসার পর দেখা যায় জাহাজের একজন নারী সাংবাদিক সেই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এই ইয়ার প্রজাতি আসলে মানুষের সাথে কথা বলতে চাইছে, কিন্তু জাপানি কর্মকর্তা এবং কিছু বিজ্ঞানী মনে করেন এদের ধ্বংস করাই একমাত্র পথ। তারা একটি শক্তিশালী রাসায়নিক তৈরি করেন যা দিয়ে এই ব্যাকটেরিয়াদের মেরে ফেলা হবে। প্রধান বিজ্ঞানীর নিষেধ সত্ত্বেও তারা জাহাজের পুলে সেই রাসায়নিক ঢেলে দেন, কিন্তু এর ফল হয় ভয়াবহ। সমুদ্রে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সমুদ্রের সেই রহস্যময় প্রজাতিটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা জাহাজটিকে বরফ দিয়ে চারপাশ থেকে আটকে ফেলে এবং সেটিকে সমুদ্রের নিচে টেনে নিয়ে যেতে শুরু করে। জাহাজের সকল যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। মানুষ বুঝতে পারে প্রকৃতির সাথে যুদ্ধে রাসায়নিক দিয়ে জেতা সম্ভব নয়। ইতিমধ্যে চার্লি বুঝতে পারেন যদি এই প্রজাতিকে শান্ত করতে হয় তবে একজনকে তাদের কাছে আত্মনিবেদন করতে হবে। তিনি সেই মৃত সাংবাদিকের শরীরে একটি বিশেষ বার্তা এবং সংকেত দিয়ে তাকে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেন। এরপর চার্লি নিজেও একটি ঝুঁকি নেন। তিনি নিজের শরীরে ওই প্রজাতির ব্যাকটেরিয়া থেকে তৈরি করা একটি ইনজেকশন নেন এবং সমুদ্রের ক্যাপসুল খুলে সরাসরি পানিতে ঝাঁপ দেন। সমুদ্রের সেই নীল আলো চার্লিকে ঘিরে ধরে। জাহাজটি রক্ষা পায় এবং ইয়ার প্রজাতি তাদের আক্রমণ বন্ধ করে দেয়। গল্পের শেষ মুহূর্তে দেখা যায় চার্লি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। যখন তিনি চোখ খোলেন তখন দেখা যায় তার চোখের মণি ওই রহস্যময় প্রজাতির মতো নীল আলোয় জ্বলজ্বল করছে। অর্থাৎ তিনি তাদের সাথে একটি সংযোগ স্থাপন করতে পেরেছেন। মানুষের সাথে সমুদ্রের এক নতুন চুক্তির মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়।